কালু, এই কালু, সারাদিন কি পড়ে পড়ে ঘুমাবে? বলি কি, সারাদিন কি না খেয়ে নির্জলা উপবাস করবে? ওঠো, ওঠো বলছি। আহা গিন্নি, তোমার জ্বালা দেখছি শান্তি করে ঘুমোতেও পারবো না। সারাদিন এত খাই খাই কেন? হ্যাঁ, নিজে গিয়ে খাও তো। সামান্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতে পারো না তুমি? কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আমাকে খাবার খুঁজতে বলছো? আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আগে জানলে তোমার মতো অকর্মা ঢেকিকে কখনোই বিয়ে করতাম না। আমি আজই আমার মায়ের কাছে চলে যাব। তুমি এখন পর্যন্ত আমার দুবেলা ভালো করে খেতে দিতে পারোনি। এই বলে কাকলি তার সমস্ত আসবাবপত্র গুছিয়ে তার মায়ের কাছে চলে যায়। মা, মা, তুমি আমায় কোন ঘরে বিয়ে দিয়েছো মা? কালু খুব অলস প্রকৃতির, আমায় দুবেলা দুমুঠো খেতে দিতেই পারে না। আমি ওই অলস আটকুড়ার ব্যাটার ঘর সংসার করব না মা, আমি আর ও বাড়িতে যাব না। মা রে, এভাবে স্বামীর সাথে সামান্য ঝুট ঝামেলায় কেউ বাপের বাড়ি চলে আসে? সব সিদ্ধান্ত কেন না বুঝেই নিস বলতো? তোকে কত করে বলেছি ধৈর্য ধরে রাখতে। তবে কালুরও এটা একদম উচিত কর্ম হয়নি। কালই আমি তোকে নিয়ে কালুর কাছে যাব। চল খেয়ে শুয়ে পড়ি। মা কাকুলি, ওঠ মা, বেলা হয়েছে অনেক। চল, তোকে এক্ষুনি নিয়ে যাব কালুর কাছে। এই বলে কমলা কাকুলিকে নিয়ে কালুর বাড়িতে যায়। কালু, কালু, তোমার এত বড় সাহস! তুমি আমার মেয়েকে ঠিক মতো খেতে দিতে পারো না? বিয়ের সময় তো বলেছিলে যে আমার মেয়ের সঠিক যত্ন করবে। এরপর থেকে তুমি যদি এমনটি করো তবে আমি তোমার নামে পুলিশে বিচার দিব, এই বলে দিলাম। আজ্ঞে শাশুড়ি মা, এই ছোটখাটো ব্যাপারে আপনি কোর্ট কাছারি কেন করতে চাইছেন? আমার সামান্য ঘুমটাই বেশি, এর জন্য পুলিশ কেন ডাকবেন বলুন তো? বেশ হয়েছে, এবারে অলস ব্যাটার উচিত শিক্ষা হয়েছে। তোর অলসতা আমি কমাবো, দাঁড়া। মা, তুমি বরং আমাদের সাথে কিছুদিন থেকে যাও। একজনেরই খাবার জোগাতে পারি না, এ আবার আরেক ঝামেলা। উফ, বলি হারি, এসে যখন জুটেছে তখন আর কি। হ্যাঁ মা, আপনি বরং এখানেই কাকুলির সাথে থাকুন, আমি দেখি বনে কোনো খাবারের সন্ধান পাই কিনা। দূর, ভালোই লাগে না, উড়তে উড়তে ডানায় আমার ব্যথা ধরে গেছে। আর এই বনে কোথায় কাজ খুঁজবো? কাজ করতে যে আমার একদমই ভালো লাগে না। ওই তো শালিক দিদি, আমি বরং শালিক দিদির বাগানে একটা কাজ চাই। শালিক দিদি, ও শালিক দিদি, বলছি আমার একটা কাজ দেবে গো? তোমার এত বড় বাগানে তো একা কাজ করো, বাড়িতে আমার স্ত্রী শাশুড়ি না খেয়ে বসে আছে। দিদি, একটা কাজ দিবে গো? যদি দিতে তাহলে আমি অনেক বড় উপকৃত হতাম। তোর মতো অলস পাখি আবার করবে কাজ? তুই কাজ মানে বুঝিস? পারিস তো শুধু পড়ে পড়ে ঘুমাতে। তোকে কাজ দেওয়ার চেয়ে বরং নিজের হাড়গোড় ভেঙে কাজ করব। যা এখান থেকে, অলসের জন্য এইসব কাজ নয়। আরে ধুর ছাই, কাজই তো খুঁজলাম, কিন্তু বনের কেউই তো আমায় কাজ দিচ্ছে না। উফ, কাজ খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি। এই গাছতলায় বরং একটু জিরিয়ে নেই, পরে কাজ খুঁজবো। এই বলে কালু কাক গাছের নিচে বিশ্রাম নিতে যায়, আর অলস কালু বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ে। মা, মা, দেখো না মা, ইঁদুর আজকেও আমার আপেল খেয়ে ফেলেছে। এভাবেও দুষ্টু ইঁদুর আমার সব আপেল খেয়ে নেবে। বলো তো আমি কি করব? সত্যি ঠিক বলেছিস রে মা, আমি আজকে ইঁদুর দমনের ঔষধ কিনে নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না তো মা, এই ইঁদুরের উৎপাত বড্ড বেড়ে গেছে। ইঁদুর মারুন, তেলাপোকা মারুন, নিয়ে যান, নিয়ে যান, ঔষধ নিয়ে যান তাড়াতাড়ি। ইঁদুরের যন্ত্রণায় ঘুম নাই, ধরা পড়লে বাঁচন নাই। ও বান্টি দাদা, আমার ইঁদুর মারার ঔষধ দাও তো, আমার ঘরে বড্ড ইঁদুরের উৎপাত বেড়েছে। হ্যাঁ টুনি দিদি, এমন ঔষধ দিব না ইঁদুর আর তোমার ঘরের আশেপাশেও থাকবে না। এই নাও দিদি, এক শিশি ঔষধ, এটাই পাউরুটিতে মিশিয়ে ঘরের সামনে রেখে দিও। ইঁদুর ওর বাবার নাম নিতে নিতে পালিয়ে যাবে। ধন্যবাদ বান্টি দাদা, আজ ওই ইঁদুরের একদিন
একদিকে আমার একদিন, বড্ড বার বেড়েছে তাই না? এই বলে টুনি ওষুধ মেশানো পাউরুটিটি তার ঘরের সামনে রেখে ঘুমিয়ে পড়ে। এ বাবা, রাত হয়ে গেল কখন? বিশ্রাম নিতে যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। এদিকে কাকুলি আর শাশুড়ি তো না খেয়ে বসে আছে। এবার আমি কি করব? যাই দেখি বনে কোথাও কোনো খাবার পাই কিনা। আরে ওই তো একটা পাউরুটির টুকরো দেখতে পাচ্ছি। এই পাউরুটিটা অন্তত কাকুলি আর ওই তার মায়ের পেট ভরে যাবে। যাই, এটা নিয়ে বাড়ি ফিরে যাই। কালু, ওই যে তুমি সকালে বেরিয়েছো আর এখন ফিরলে? সারাদিন তুমি কোথায় ছিলে বলো তো? কোনো কাজ কি পেয়েছো নাকি বনের এক কোণে পড়ে ঘুমিয়েছিলে? আরে কাকুলি, এত কেন কথা বলো? হ্যাঁ, এই নাও পাউরুটি খেয়ে নাও, খেয়ে আমায় উদ্ধার করো। মা মেয়ে তো খাওয়ার জন্যই বেঁচে আছো। আহ, কাকুলি আর ঝগড়া করিস না তো, দাও তো জামাই, আমায় খেতে দাও। কমলা টুনির বিষ মিশানো পাউরুটি খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা, তোমার কি হলো মা? মা, চোখ খোলো মা, কথা বলো। কালু, এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো। এই রে, বুড়ির আবার কি হলো? মরে টরে গেল না তো? না না, মরে যাওয়ার আগেই ঈগল ডাক্তারকে ডেকে নিয়ে আসি। ইনি আর বেঁচে নেই। আমি কাঙ্ক্ষিতভাবে দুঃখিত। না, এ হতে পারে না। মা, মা, তুমি মরে যেতে পারো না মা, মরে যেতে পারো না। কাকুলি, কেঁদো না, সবাইকে একদিন মরতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু তো আসবেই। এখন মায়ের সৎকার করাতে হবে। এই বলে কালু আর বনে কিছু পাখি মিলে কমলার সৎকার করায়। আর যখনই কমলার মুখে আগুন দিতে যায় তখনই বনে ঘূর্ণিঝড় শুরু হয় আর সব পাখিরা পালিয়ে যায়। কোথায় পালাবি শয়তান কালু? তোর জন্য আমার আজ মৃত্যু হয়েছে। এই কে কে কে- কে তুমি? আমার জন্য তোমার মৃত্যু মানে? কে কে? আমি তো শাশুড়ি মা কমলা। তোর অলসতার জন্য তুই আমায় বিষ মেশানো পাউরুটি নিয়ে এসে খাইয়েছিস। তোর এই অলসতার জন্য আমার মৃত্যু হয়েছে। আমায় ক্ষমা করুন শাশুড়ি মা, ক্ষমা করুন। আমি ইচ্ছে করে করিনি। এখন থেকে আমি আর এমনটি করব না। আমি দিনরাত পরিশ্রম করব, কাকুলির যত্ন নিব শাশুড়ি মা। তুই আমার মেয়ের জামাই বলে তোকে ছেড়ে দিলাম, তবে আমার মেয়ের যদি কোনো অযত্ন হয় তবে তোর ঘাড় মটকাবো আমি। কথা দিলাম আর কখনো হবে না। এবারের মতো আমার ছেড়ে দিন শাশুড়ি মা। ও তোতা দাদা, আমায় তোমার গ্যারেজ থেকে একটা অটো ভাড়া দাও না গো। তুই যা অলস, তুই চালাবি অটো? এ তো ভূতের মুখে রাম নাম শুনছি। আমার অটোর ভাড়া দিতে পারবি তো? হ্যাঁ গো দাদা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, বলছিস যখন তবে নে। ও দিদি, যাবেন নাকি? হ্যাঁ, আমার সামনে মোড়েই নামিয়ে দাও। এরপর থেকে কালু কাক তো তার অটো ভাড়া নিয়ে চালাতে থাকে। আর কালু তার শাশুড়ির আত্মার ভয়ে সকল অলসতা ছেড়ে দেয় আর কঠোর পরিশ্রম করতে থাকে। কি গো, এত বাজার করেছো? বলি, আমার অলস স্বামী কবে এত কর্মঠ হয়ে গেল? হ্যাঁ গিন্নি, আমি বুঝতে পেরেছি অলসতা আমাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর অলসতার জন্যই আমি একজনের প্রাণ নিয়েছি। আর অলসতা হলো এক গোপন উপাদান যা ব্যর্থতার দিকে নিয়ে যায়। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না গিন্নি। প্রাণ নিয়েছো মানে? তার মানে কি তুমি আমার মাকে মেরেছো? তুমি খুনি কালু, তুমি আমার মায়ের খুনি। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তুমি আমার মাকে মেরেছো কালু। কাকুলি, কাঁদিস না মা, কাঁদিস না। জন্ম মৃত্যু হলো বিধাতার হাতে। সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কালু তো ইচ্ছে করে করেনি এসব। ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে তবে আমার আত্মা এখন মুক্তি পাবে। তুই কালুর সাথে সুখে থাকলেই আমি পরপারে ভালো থাকবো রে মা। আমায় ক্ষমা করো তোমরা। আমি যদি ওই দিন অলসতা না করে কোথাও কাজ খুঁজে মায়ের জন্য খাবার নিয়ে আসতাম
তবে হয়তো আজও মা বেঁচে থাকতো। এরপর থেকে আমি আর অলসতা করব না। এরপর থেকে কালু কাক সকল প্রকার অলসতা ছেড়ে দিয়ে দিনরাত পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করে। আর তার উপার্জিত টাকা জমিয়ে সে নিজে একটা অটো কেনে। এরপর থেকে তাদের সুখেই দিন কাটতে থাকে। এই সুন্দর বনটার নাম হলো ফুলপুর বন। এই বনে নানা রকমের পাখিরা বসবাস করে। পাখিরা সবাই একে অন্যের পাশে থেকে সুখেই দিন কাটাতো। এই বনের একটা বড় গাছের ডালে দুটো বাসা বানিয়েছে এক টুনি পাখি। টুনি পাখি ওর মেয়ে টুকিকে নিয়ে থাকতো। একটা বাসায় টুনি, আরেকটা বাসায় থাকতো ছোট্ট টুকি। মা, ও মা, দেখো আজকের আকাশটা দেখতে কত ভালো লাগছে, তাই না? এত সুন্দর বাতাসে আমার অনেক নাচতে ইচ্ছে করছে। মা, শোনো শোনো আমার পাগলি মেয়েটার কথা। কি বলছে ও? ওর নাকি নাচতে ইচ্ছে করছে। মারে, আমার তো ভয় হচ্ছে। মনে হয় আর একটু পরে অনেক ঝড় শুরু হবে। তখন আমি কিভাবে দানা খুঁজতে যাবো বলতো? টুনি আর টুকি যখন এসব কথা বলছিল তখনই সেখানে কাকুলি কাক চলে আসে আর রেগে গিয়ে বলতে থাকে, আরে, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা এই বনে নতুন এসেছো, কিন্তু তোমরা এই গাছে কেন বাসা বানিয়েছো বলো তো? এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাও বলছি, চলে যাও। আরে, কে তুমি? আর কি এসব বলছো বলো তো? আমরা কেন আমাদের বাসা ছেড়ে চলে যাব? এই দুটো বাসা তো আমরা বানিয়েছি, এই বাসা আমাদের। আমরা কিছুতেই আমাদের বাসা ছেড়ে যাব না, বুঝলে তুমি? তোমরা বাসা বানিয়েছো তাতে কি? তোমরা জানো না এই গাছ আমার বাবা রোপণ করেছে? এটা আমার বাবার গাছ। আর সব থেকে বড় কথা, এই গাছের নিচে আমার বাবাকে কবর দেওয়া হয়েছে, তাই এখন এটা আমার বাবার গাছ। আর তোমরা এক্ষুনি আমার গাছ আর এই বাসা দুটো ছেড়ে চলে যাও। সে কি কথা মাসি, আমরা বেশ কিছুদিন থেকে এখানে আছি, কই কার মুখে তো এসব কথা শুনিনি। আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে, তাই আমরা কিছুতেই বাসা ছেড়ে যাব না। শোনো, এই কথা বনের সবাই জানে, কিন্তু তোমাদের বলিনি, তাই ভালো ভালো বলছি তোমরা এই বাসা ছেড়ে চলে যাও, নয়তো কিন্তু আমি আইনের আশ্রয় নিব, বলে দিলাম। এইসব কথা কাকুলি কাক টুনিদের বলতে থাকে। এরপর টুনি বাধ্য হয়ে ওর মেয়েকে নিয়ে তার বাসা ছেড়ে বেরিয়ে পড়ে। আর তখন কাকুলি কাক হাসতে হাসতে মনে মনে বলে, বাহ, আমি তো ভালোই মিথ্যে বলতে পারি। মিথ্যে মিথ্যে কথা বলে কত সুন্দর ওদের ওই বাসা থেকে তাড়িয়ে দিলাম, আর ওরা সেটা ধরতেই পারলো না। ইস, আমার যে কি মজা লাগছে সেটা বলেই বোঝাতে পারবো না। এখানে তো দুটো বাসা, একটা বাসায় না হয় আমি থাকবো, তবে আরেকটা বাসা কি করব? পেয়েছি, আরেকটা বাসা আমি ভাড়া দিব। ইস, কি সুন্দর দুটো বাসা, আমি তো বড়লোক হয়ে যাব। এসব বলে কাকুলি কাক বাসার ভেতরে অনেক আনন্দ করতে থাকে। অন্যদিকে টুনি ওর মেয়েকে নিয়ে বনের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। কি করবে, কোথায় যাবে ভেবেই পায় না। মা, ও মা, আমি যে উঠতে পারছি না মা, আমার যে দানা দুটো অনেক ব্যথা করছে মা। ও মা, বলো না আমরা কোথায় যাব? জানি না রে সোনা, আমরা কোথায় যাব, তবে কষ্ট করে আর একটু উঠতে থাক মা, মনে হয় কোনো একটা উপায় ঠিক পেয়ে যাব আমরা। তারা এসব বলতে বলতেই আকাশ অনেক মেঘে ছেয়ে যায়, আর দেখতে দেখতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। আর আশেপাশে আশ্রয় নেওয়ার কোনো জায়গা না থাকায় টুনি ওর মেয়েকে নিয়ে সেই বৃষ্টিতেই ভিজতে থাকে। মা, ও মা, আমার অনেক ঠান্ডা লাগছে মা, দেখো হাত পা কেমন গুটিয়ে যাচ্ছে। মা, আমি আর সহ্য করতে পারছি না মা, এভাবে আর কিছু সময় থাকলে আমি মনে হয় মরেই যাব মা। না না মা, তুই আর একদম এসব কথা মুখে আনবি না, আমি থাকতে তোর কিছুই হবে না রে মা। তুই এখানে একটু দাঁড়িয়ে থাক, আমি দেখছি আশ্রয়ের জন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এখানেই তুই থাক মা। এরপর টুনি সেখান থেকে উড়ে যায়, আর অনেক খুঁজে টুনি একটা কলা গাছ দেখতে পায়। আর সেই কলা গাছের 4টা পাতা কেটে নিয়ে গিয়ে টুনি সেখানে একটা চালা বানায়, আর দুই মা মেয়ে সেই কলা পাতার চালার নিচে বসে থাকে। বাহ মা, এখন আমাদের শরীরে একেবারে বৃষ্টির জল পড়ছে না, আমার অনেক ভালো লাগছে মা। আমাদের এই কলা পাতার ঘরটা অনেক সুন্দর হয়েছে।
এরপর থেকে তারা মামে বৃষ্টির জন্য সেই কলাপাতার ঘরেই থাকতে শুরু করে। অন্যদিকে কাকুলির কাছে একদিন মিষ্টি টিয়া আসে বাড়ি ভাড়া চাইতে। কাকুলি বোন, ও কাকুলি বোন, তুমি কি তোমার একটা বাসা ভাড়া দিবে? আসলে কদিন ধরে বনে বাসা করছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। আর তোমার বাসার পাশেই তো আরেকটা বাসা আছে, নিশ্চয়ই তোমার বাসা ভাড়া দিবে গো। কেন বাসা ভাড়া দিব না বলো তো? কিন্তু আমার বাসায় থাকতে হলে অগ্রিম তোমাকে 5,000 টাকা দিতে হবে। এতে তুমি কি রাজি আছো? কাকুলির কথায় মিষ্টি টিয়ে রাজি হয় আর অগ্রিম 5,000 টাকা দিয়ে কাকুলির বাসায় থাকতে শুরু করে। টাকা পেয়ে তো কাকুলি অনেক খুশি ছিল। ও মা, এ তো আমাকে সত্যি সত্যি এতগুলো টাকা দিল, তবে ভালোই হলো। এখন আমি এই বাসা ভাড়া দেওয়ার টাকা দিয়ে আরামায়েশে দিন কাটাতে পারবো। সেদিন থেকে মিষ্টি টিয়ে কাকুলির আরেকটা বাসাতেই থাকতে শুরু করে। এভাবে 2 দিন কেটে যায়। একদিন কাকুলি কাকের বাবা জঙ্গলে ঘুরছিল আর হঠাৎই সে টুনির কলাপাতার ঘর দেখতে পায়। আর সে উড়ে টুনির কলাপাতার ঘরে যায় আর বলে, আচ্ছা, তোমরা কি আমার কাকুলিকে দেখেছো? আসলে কয়েকদিন থেকে কাকুলি আমার বাসায় আসছে না। মেয়েটা যে আমার কোথায় চলে গেল কে জানে। কি কি বললেন আপনি? আপনি কাকুলি কাকের বাবা? কিন্তু ও যে সেদিন আমাদের বলল ওর বাবা নাকি মারা গেছে। এরপর টুনি কাকুলি কাকের বাবাকে তাদের সব কথা বলে। সব কথা শুনে কাকুলির বাবা বলে, আসলে আমার মেয়েটা ছোটবেলা থেকেই অনেক মিথ্যে কথা বলতো, আর এখনো মিথ্যে কথা বলে। আর এই মিথ্যে কথা বলার জন্য আমি ওকে অনেক মেরেছিলাম। আর সেই রাগে ও বাসা থেকে বেরিয়ে গেছে। কিন্তু ও তোমাদের সাথে যা করেছে তা বড় অন্যায় করেছে। তোমরা এক্ষুনি আমাকে তোমার বাসায় নিয়ে চলো দেখি। এরপর টুনি আর ওর মেয়ে কাকুলি কাকের বাবাকে নিয়ে তাদের আগের বাসায় যায়। কাকুলি কাক তার বাবাকে দেখে তো একেবারে চমকে যায়। আর ঠিক তখনই আবারও বৃষ্টি শুরু হয়। তুমি মানে বাবা, তুমি এখানে? থাক, তোর আর কিছু বলতে হবে না, আমি সবটা জেনে গেছি। ছি ছি ছি, তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হয় রে। তুই কিনা ওদের বলেছিস আমি মারা গেছি, আর এই গাছ আমি রোপণ করেছি। এসব বলে তুই ওদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছিস। তুই ওদের সাথে অনেক অন্যায় করেছিস, কিন্তু আর নয়। বাবা, বাবা, আমার বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনি, টুনি বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। না, তোর কোনো ক্ষমা হবে না। তোর জন্য ওরা মামে কত কষ্ট করে বৃষ্টিতে কলা পাতার ঘর বানিয়েছিল, আরো কত কষ্টই না করেছে। তাই আমি তোকে বলছি, তুই এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এখন তুই সেই বৃষ্টিতে ভিজলেই বুঝতে পারবি বৃষ্টির জলে ঠান্ডায় থাকাটা কত কষ্টকর। এসব শুনে কাকুলি কাক বাইরে বেরিয়ে যায় আর বৃষ্টিতে ভিজতে থাকে। পাশের ঘর থেকে আমি সব কিছু শুনেছি টুনি। যেহেতু এটা তোমার বাসা, সেহেতু আজ থেকে আমি বাড়ি ভাড়ার টাকা তোমাকেই দিব। টুনি, বাইরে তো অনেক বৃষ্টি, তাই বলছি আজ এই অর্ধেক বেলা আর রাতটুকু আমাকে তোমার বাসায় থাকতে দিবে। কেন দিব না আপনাকে আমি থাকতে আমার বাসায়? আপনি তো আজ আমার এত বড় উপকারটা করলেন, আমার বাসা আমাকে ফিরিয়ে দিলেন। এরপর টুনি কালু কাককে তার বাসায় থাকতে দেয়। অন্যদিকে কাকুলি কাক দিন রাত সেই বৃষ্টিতে ভিজতে থাকে। লাম্বনিয়া নামে বিশাল এক জঙ্গল ছিল। সেই বনে ছিল একটি কালু কাক। কালু কাকের একটি ছোট্ট রুটির দোকান ছিল। সেই দোকানের রুটি জঙ্গলের সব পাখিদের অনেক পছন্দ ছিল। একদিন শালিকের মেয়ে বলে, মা, ও মা, আজ আমি কালু কাকুর দোকানে রুটি ছাড়া খাবই না। এই আমি বলে দিলাম, আমায় তুমি রুটি খাওয়াও খাওয়াও খাওয়াও। কিন্তু কালকে তো তোমাকে দোকান থেকে খাইয়ে নিয়ে এলাম, তবে আজকে তুমি কেন এমন জেদ করছো সোনা? কালু কাকুর দোকানের রুটি আমার খুবই ভালো লাগে, কত টেস্ট।
আমি এখন থেকে কাকুর দোকানে রুটি ছাড়া আর কিছুই খাবো না। শালিকর মেয়ের বায়না দেখে বাধ্য হয়ে কালুর দোকানে যায় রুটি নিতে। আর দোকানে যাওয়ার পর কালু বলে, আরে শালিক বোন, এসো এসো। হ্যাঁ ভাই, তোমার হাতে জাদু আছে বলতে হয়। তোমার দোকানে রুটি খাওয়ার পর আমার মেয়ে আর কোনো কিছুই খেতে চাচ্ছে না। দাও তো, তোমার হাতের স্পেশাল রুটি আমার মেয়েকে খেতে দাও। তারপর কালু কাক খুশি হয়ে ওদের রুটি খেতে দেয়। এভাবে বনের সব পাখিরা কালু কাকের দোকানে রুটি খেতে আসতো। কালু কাকের রুটির কথা বনের চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিন টিয়ে কালু কাকের দোকানে আসে। আরে কালু ভাই, দাও তো, তাড়াতাড়ি আমাকে দুটো রুটি খেতে দাও। তোমার হাতে রুটি না খেলে আমার শান্তি হয় না। মনে হচ্ছে তো বাড়ির রান্না বন্ধ করে দিতে হবে। এখন থেকে তোমার দোকানে রুটি খাবো। কালু কাকের দোকানের রুটি এতই সুস্বাদু ছিল যে সব পাখিরা নিজেদের বাড়িতে রান্না করা বন্ধ করে দেয়। তারা সবাই কালু কাকের দোকানে আসতো খাবার খেতে। এভাবে সবাই খাওয়ার কারণে কালু কাক অনেক টাকা আয় করে। এত টাকার মালিক হয়ে কালু কাক অনেক অহংকারী হয়ে যায়। একদিন একটি ক্ষুধার্ত টুনি আসে কালু কাকের কাছে খাবার চাইতে। কালু ভাই, ও কালু ভাই, আমি আজ 2 দিন থেকে না খেয়ে আছি। বড্ড খিদে পেয়েছে আমার। আমাকে একটি রুটি খেতে দিবে? এই যা তো এখান থেকে, তোকে কোনো রুটি দিতে পারবো না আমি। টাকা এনেছিস, আগে টাকা নিয়ে আয়, তারপর রুটি চাস। আমি এখন টাকা কোথায় পাবো? আমি তোমাকে পরে শোধ করে দিব। তবুও তুমি আমাকে রুটি দাও একটা। আমি খিদের জ্বালায় মরে যাব মনে হচ্ছে। কালু ভাই, একটু দয়া করো, আমায় একটা রুটি দাও। উফ, এসব ভিখারিদের কেন ভিক্ষে চাইতে আসে আমি বুঝি না। তুই এখন যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? কিন্তু টুনি খিদের জ্বালায় তবুও কাকুতি মিনতি করতেই থাকে। তখন কালু কাক অনেক রেগে যায় আর টুনিকে জোরে লাথি মারে। আর টুনি পড়ে গিয়ে অনেক আঘাত পায় আর সেখানে মারা যায়। টুনির মৃত্যুতে কালু কাক ভীষণ ঘাবড়ে যায় আর ভাবতে থাকে কি করা যায়। কালু কাকের দোকানে কাজ করত একটি কোকিল পাখি। কোকিল এসব দেখে বলে, আরে কালু ভাই, এটা আপনি কি করলেন? এই টুনি তো মরে গেল। এখন এই খবর যদি বনের পাখিরা জানতে পারে তাহলে তো আপনার ফাঁসি হয়ে যাবে। না, কেউ কিছু জানতে পারবে না। আমি তার আগেই এর একটা ব্যবস্থা করে ফেলবো। চলো, এই টুনিকে এক্ষুনি মাটিতে কবর দিয়ে ফেলবো। তারপর কালু কাক আর কোকিল মিলে টুনিকে সবার আড়ালে মাটিতে কবর দেয়। যাক বাবা, সবাই জানার আগেই এই টুনির একটা ব্যবস্থা করতে পেরেছি। এই কথা বলে কালু কাক অনেক হাসতে থাকে। কিন্তু কালু কাক টুনিকে কবর দিলে কি হবে? টুনির আত্মার মুক্তি মেলে না। টুনির আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। একদিন টিয়ে পাখি তার মেয়েকে নিয়ে কালু কাকের দোকানে আসে রুটি খেতে। তখন কালু কাকের দোকানে টুনির আত্মা কালু কাক সেজে সেই দোকানে দাঁড়িয়েছিল আর রুটি বিক্রি করছিল। আরে কালু ভাই, আমাকে দুটো রুটি দাও তো। এরপর টুনির আত্মারূপী কালু কাক টিয়েকে রুটি খেতে দেয়। তারপর টিয়ে রুটি খেতে থাকে। এদিকে হঠাৎ করে কিছুক্ষণ পর কালু কাক সেখানে আসে আর টিয়েকে বলে, আরে টিয়ে, আমি খুবই দুঃখিত। আমি একটু বাইরে গেছিলাম, কিন্তু তোমাকে কে রুটি খেতে দিয়েছে? কেন? তুমি তো একটু আগে আমাকে রুটি দিয়ে গেলে। তুমি ভুলে গেলে নাকি? তুমি এসব কি বলছো? আমি বাইরে গিয়েছিলাম, আমি মাত্র ফিরলাম। আরে তুমি এসব কি ভুতুরে কথা বলছো? তাহলে ওটা কে ছিল? ভূত না তো আবার? আমি আর তোমার দোকানে আসবো না। কি ভুতুরে কাণ্ড ঘটেছে। তারপর টিয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় আর কালু কাক চিন্তায় পড়ে যায়। সেদিনের পর থেকে কালু কাকের দোকানে
সব ভুতুড়ে কাণ্ড ঘটতে থাকে। কখনো খাবার একা একাই উড়ে সবার কাছে চলে যেত, আবার কখনো সবার প্লেট থেকে খাবার উধাও হয়ে যেত। এসব ভুতুড়ে কাণ্ড দেখে পাখিরা অনেক ভয় পেয়ে যায়, আর কেউই কালু কাকের দোকানে খাবার খেতে আসতো না। তাই কালু কাকের ব্যবসাও ভালো চলছিল না, যার কারণে দিন দিন কালু কাকের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হতে থাকে। আরে এসব কি হয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সব ভুতুড়ে কাণ্ড? আমার মনে হয় এইসব টুনির কাজ। ওর আত্মা ফিরে এলো না তো? আরে কালু ভাই, তুমি ঠিক বলেছো। তবে তুমি কিছু চিন্তা করো না, আমার এক পরিচিত সাধু পেঁচা আছে। চলো আমরা ওনার কাছে যাই, উনি আমাদের কিছু একটা ব্যবস্থা করবেন। তারপর কালু কাক আর কোকিল মিলে সাধু পেঁচার কাছে যায়। সাধু বাবা, আপনি আমাদের বাঁচান বাবা, আমরা খুব বিপদে পড়েছি। কি হয়েছে তোদের, আমাকে বল। তারপর কালু কাক পেঁচাকে সবটা খুলে বলে, আর সবটা শুনে পেঁচা বলে, ও এই ব্যাপার, দাঁড়া আমি ধ্যান করে টুনিকে ডাকছি। তারপর পেঁচা ধ্যান করে টুনির আত্মাকে সেখানে হাজির করে। আরে টুনি, তুমি তাহলে এতদিন সবাইকে ভয় দেখিয়েছো? তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। না, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সেদিন কি দোষ ছিল আমার যে তুমি আমাকে মেরে ফেললে? আমি মানছি আমি অন্যায় করেছি, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আমি আর কখনো অহংকার করব না টুনি। আমার দোকানে এখন কেউ খেতে আসে না, আমার দোকানটাই বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এরপর থেকে অহংকার না করে অসহায়দের খাবার দিয়ে সাহায্য করব, তোমাকে কথা দিলাম। কালুর এসব কথা শুনে টুনি কালুকে ক্ষমা করে দেয়, আর এরপর থেকে কালু ওর দোকানে রুটি দিয়ে অসহায়দের সাহায্য করত। আর টুনির আত্মাকে আর কখনোই কালু কাকের দোকানে দেখা যায়নি। বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার তো খুব বেশি ইচ্ছে করছে। যাই একটু ভিজে আসি। আয় আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বাইরে তো বৃষ্টি পড়ছে। জানি তো, সেজন্যই যাচ্ছি বৃষ্টিতে ভিজতে। এই যে থাপ্পড় খেয়েছিস, মেরে একদম গাল লাল করে দিব। একদম বৃষ্টিতে ভিজবি না, যা বলছি যা, ফের এদিকে। না মা, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি বৃষ্টিতে ভিজবই। দেখ মা, কথা শোন, এত জেদ করিস না। এগুলো অসময়ের বৃষ্টি, এই বৃষ্টির পানি শরীরে পড়লে তুই অসুস্থ হয়ে যাবি। মা, তুমি এত ভেবো না তো, আমার কিচ্ছু হবে না। চল আমাকে যেতে দাও। এই যে কথা শুনবি নাকি মার খাবি? হ্যাঁ, একদম বাইরে পা দিবি না বললাম। টুনটুন, কথা শোন কিন্তু। টুনটুন, মেয়েটার এত জেদ হয়েছে না, একে নিয়ে আর পারি না আমি। যা ইচ্ছে মতো ভেজ, একবার খালি জ্বর আসুক, তারপর দেখবো তোর সেবা কে করে। টুনির মেয়ে টুনটুন ছিল বড্ড জেদি, সবসময় টুনির সাথে জেদ করতো। টুনির কথা ঠিক মতো শুনতোই না। এই জেদি মেয়েকে নিয়ে টুনির ছিল বড্ড জ্বালা। মা, খুব কষ্ট হচ্ছে মা। হবেই তো, মায়ের কথা তো শুনিস না। সেদিন কত করে বললাম বৃষ্টিতে ভিজিস না, শুনেছিলি আমার কথা? এখন কেমন জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, ভালো লাগে না আর আমার এসব। টুনটুন, খেলতে যাবি না? আজ উত্তরের মাঠে আমরা সবাই বল খেলবো, আর ওই বলে আম গাছে পাকা পাকা আম আমরা খাবো। গেলে তাড়াতাড়ি চল। না কুহু সোনা, আজ টুনটুন তোদের সাথে খেলতে যাবে না, ওর খুব জ্বর এসেছে। তোরা চলে যা, ও যখন সুস্থ হয়ে যাবে তখন খেলতে যাবে, কেমন? কি, তোরা বল খেলবে? তাহলে আমিও যাব, মজা করে বল খেলবো আর পাকা পাকা আম খাবো। চল। না, তুই যাবি না, এই অবস্থায় তোকে আমি কিছুতেই যেতে দিব না। কুহু, তোরা চলে যা তো। না কুহু, তোরা যাস না। থাম, আমিও যাবো তোদের সাথে। টুনটুন, আমার কথা শোন, এমনি তোর জ্বর, এই অবস্থায় বাইরে গেলে তুই আরো অসুস্থ হয়ে যাবি। লক্ষ্মী সোনা মা আমার, কথা শোন মা। ছাড়ো তো আমাকে। না, এই মেয়েকে নিয়ে আর
পারছি না। ওগো দেখো, তোমার মেয়ের কাণ্ড দেখো। তুমি উপরে গিয়ে ভালোই আছো, এদিকে আমার হয়েছে যত জ্বালা। আমি একা হাতে কদিকা সামলাবো। উফ, আর ভালোই লাগে না। কি ব্যাপার কাকুলি দিদি, সুখী দিদি, তোমরা সবাই আর পিঠে এভাবে খাজা নিয়ে যাচ্ছ কোথায়? আরে টুনি, তুই এখনো কিছু শুনিসনি নাকি? কিছু শুনিনি মানে কি শুনবো? আরে আমাদের বনে তো ঈগল ঢুকেছে। শুনেছি সেই দানব ঈগল নাকি বনের কচি ছানাদের শিকার করার বুদ্ধি আছে। তাই আমরা সবাই আমাদের ছানাদের সুরক্ষার জন্য খাঁচার ব্যবস্থা করলাম। ওদেরকে কদিন খাঁচায় বন্দি করে রাখতে হবে, না হলে ঘোর বিপদ। কি বলছো এসব তোমরা? এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি জানি না? তোকে আমি খুঁজেছিলাম, কিন্তু আসলে কাজের চাপে পড়ে তোর বাড়ি যাওয়া হয়নি রে। শোন, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি তোর ছানার সুরক্ষার জন্য একটা খাঁচার ব্যবস্থা করে নে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। তোমরা তোমাদের ছানাকে সাবধানে রেখো, কেমন? আচ্ছা রে, তুইও তোর মেয়েকে সাবধানে রাখিস। মা, এটা কিসের খাঁচা আর কেন এনেছি এটা? আজ থেকে খাঁচার ভিতর তুই বন্দি হয়ে থাকবি, এটা তোর সুরক্ষার স্থান। বন্দি থাকবো মানে? না, আমি কিছুতেই বন্দি খাঁচায় থাকবো না। বন্দি হয়ে থাকতে আমি পারবো না। আমি ডানা মেলে আকাশে সবসময় উঠতে চাই। আমি এই খাঁচায় বন্দি থাকবো না মা। তুই সবসময় কেন এত জেদ করিস? হ্যাঁ শোন, বনের ভিতর একটা দানব ঈগল ঢুকেছে। ওই ঈগল তোদের মতো কচি ছানাদের উপর আক্রমণ চালাবে। তাই বনের সব পাখিরা তাদের ছানাদের সুরক্ষার জন্য খাঁচার ব্যবস্থা করেছে। আর আমিও চাই না তোর কোনো ক্ষতি হোক। একদম জেদ করিস না মা, যা খাঁচার ভিতরে যা। না, আমি খাঁচায় ঢুকবো না। তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি। যাতে আমি বাইরে যেতে না পারি, তাই তো? এজন্য তুমি আমাকে কাছে বন্দি করে রাখবে। আমি বুঝি, সব বুঝি। আমি কিছুতেই তোমার কথা শুনবো না মা। টুনটুন, তুই কিন্তু দিন দিন অতিরিক্ত জেদ বাড়াচ্ছিস। অতিরিক্ত জেদের ফল কিন্তু একদম ভালো হয় না। যা বলছি ভিতরে যা। আজ তোর আমি কোনো কথাই শুনবো না। যা ভিতরে যা। মা, ও মা, আমাকে বিয়ে করো মা। আমি এখন বন্দি হয়ে থাকবো না, এখানে আমি থাকবো না। ও মা, মা। চুপ, একদম চুপ। অনেক জেদ দেখলাম তোর। জেদ করে অঘটন ঘটাবি আর আমাকে জ্বালাবি, তাই তো? আজ থেকে এখানে বন্দি হয়ে থাকবি তুই। আজ থেকে আমি এ বনে শিকার করব। কচি কচি পাখির ছানাগুলোকে শিকার করে রোস্ট বানিয়ে খাবো। কচি পাখির নরম নরম রোস্ট খেতে কি যে মজা! আহা, সেই স্বাদ! ঈগল কচি ছানা ধরার জন্য ওত পেতে থাকে। এদিকে ঈগলের কাহিনী টুনিরা আড়াল থেকে দেখে। টুনি সুখী, ওই দেখো সবাই, ওই বদমাশ ঈগলটা কেমন ওত পেতে আছে ছানা শিকার করার জন্য। হ্যাঁ, তাই তো দেখছি। এই সবাই বাড়িতে চলো, ছানাদেরকে পাহারা দিতে হবে। কোনোভাবে যেন আমাদের ছানারা বাইরে বেরোতে না পারে। টুনি, তোর মেয়েটা তো বড্ড জেদি, ওকে একটু কটা দিন সামলে রাখিস। আর এদিকে দেখি সবাই মিলে এই ঈগলকে তাড়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ গো দিদি, আমার মেয়েটাকে নিয়ে বড্ড ভয় হয়। এত জেদি হয়েছে মেয়েটা। যাকগে, চলো তো এবার বাড়ি যাওয়া যাক। মা, ওই দুষ্টু ঈগলটা কি এখনো বনের ভিতরে আছে? হ্যাঁ রে মা, এখনো আছে। একদম বাইরে যাওয়ার জন্য বায়না করবি না, কেমন? বাইরে গেলে ওই দুষ্টু ঈগল তোকে থাবা দিয়ে ধরে ফেলবে। বাবা, না না মা, আমি বাইরে একদমই যাব না। আমি তোমার কথা মতোই চলবো মা, একদম বাইরে যাব না। কি রে, খাচ্ছিস না কেন? হ্যাঁ, খা বলছি। না, আমি খাবো না। যতদিন তুমি আমাকে খাতে থেকে বের করবে না, ততদিন আমি কিচ্ছু খাবো না, এই বলে দিলাম। কেন বায়না ধরছিস? জেদ না করে মায়ের কথা একটু শোন। তোর ভালোর জন্যই তো বলছি। এবার জেদ না করে চটপট খেয়ে নে মা। না, আমি খাবো না, খাবো না, খাবো না, কিছুতেই খাবো না। আমি বাইরে ঘুরতে যাবো। আহা, কেন
বুঝতে পারছিস না মা? একটু খেয়ে নে, কাল রাতেও কিচ্ছু খাসনি। এভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। মারে শোনো মা আমার, বলছি কি একটু খেয়ে নে মা। না আমি খাবো না, তুমি যদি খাইয়ে দাও তাহলেই খাবো, তাছাড়া খাবো না, খাবো না, খাবো না, খাবো না। না, তোর জেদের সাথে আমি আর পারছি না। আচ্ছা ঠিক আছে, আয় আমি খাইয়ে দিচ্ছি। তুই না খেয়ে থাকলে যে আমার অনেক কষ্ট হয়। কেন যে এত জেদ করিস? আয় কাছে আয়। টুনটুন মা, শোন শোন, আমার কথা শোন। যাস না মা, যাস না, শোন ফিরে আয়, জেদ করিস না টুনটুন। কতদিন পর প্রকৃতির আলো দেখতে পেলাম, কি যে আনন্দ লাগছে। মায়ের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছি, মামাকে ধরতে পারিনি। নানা মিলে আকাশে উঠতে যে কি মজা, কি যে ভালো লাগে। কি আনন্দ আকাশে বাতাসে। আরে আরে, হঠাৎ কি হলো? বনের বাচ্চাগুলোকে কেন জানি দেখছি না। আজ অবধি একটা পাখির ছানাকেও শিকার করতে পারলাম না। ব্যাপার কি? সব পাখিরা কি বুঝে গেছে নাকি যে আমি এসেছি বনে? আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। আরে আরে, ওই তো একটা ছানা দেখতে পাচ্ছি। বলতে না বলতেই হাজির। হু, হা, 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 হা। মা বাঁচাও, বাঁচাও, মা বাঁচাও। টুনটুন, টুনটুন। টুনটুন তীরবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে টুনটুনের পুরো শরীর লাল হয়ে যায়। টুনটুন, টুনটুন মামার কথা বল মা, কথা বল, কথা বল। এই রে, বাচ্চাটার মাকে এক্ষুনি আসতে হলো। এখানে থাকলে তো বিপদ হতে পারে। তাড়াতাড়ি পালাই বাবা। ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক আছে তো? বলুন না, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ে, কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে গেছে। তীরের আঘাতে আপনার মেয়ের ডানা অকেজো হয়ে গেছে, তাই কেটে ফেলতে হয়েছে। আপনার মেয়ে আর কোনোদিনও উঠতে পারবে না। কি? আমি আর উঠতে পারবো না? দেখলি তো মা, জেদের ফল। আর মায়ের কথা না শুনলে কি হয় দেখলি? মা আমি ভুল হয়ে গেছি মা, আমি না বুঝে অতিরিক্ত জেদ করে ফেলেছি। আজ জেদ করে তোমার কথা শুনিনি, তাই তো বিধাতা আমাকে শাস্তি দিল, আমার ডানাতেই কেটে নিল। আমি যাই কোনোদিনও উঠতে পারবো না, কোনোদিনও উঠতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, আর কোনোদিনও জেদ করবো না, আর কোনোদিনও বাইরে উঠতে চাইবো না। পাগলি মেয়ে একটা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আর তোর ডানা নেই কে বলেছে? এই যে আমার দুটো ডানা আছে তো, তুই আমার ডানা দিয়ে উড়বি রে মা। তোকে আমার ডানায় করে পুরো আকাশে উড়াবো রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে